হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। আমি আমার চাচিকে খুব ভালোবাসতাম এবং তিনি আমার সব কথায় বিশ্বাস করতেন। তিনি দেখতে অনেক সুন্দর ছিলেন। আমি তার রূপের প্রেমে পড়ে যাই। গায়ের রং ছিল ফর্সা, একটু স্বাস্থ্যবান, যা তাকে আরও সুন্দর করে তুলেছিল। চাচির শ্বশুরবাড়িতে প্রথমে ঘুমটা পড়ে থাকতেন, কিন্তু সময়ের সাথে সাথে ভাই বোন ভাগ্নেদের সাথে বন্ধুত্ব গড়ে উঠতে থাকে। চাচি আর চাচা সবাই একসাথে থাকতে শুরু করলেন এবং সবকিছু স্বাভাবিক হয়ে গেল, এমনকি ঘুমটা দেয়া বাদ দিয়ে দিলেন। আমার চাচি যখন বিয়ে করে বাড়ি এলো তখন আমি তাকে আমার চাচির মতো ভাবতাম, কারণ তার সাথে আমার বয়সের পার্থক্য খুব বেশি ছিল না। নতুন কেউ বাড়িতে এলে সে খুশি হতো, উত্তেজিত হতো এবং তার সাথে আরও কথা বলতো। পুরো বাড়িটাও সে সুন্দর করে তুলত এবং তার কথা বলার মধ্যে একটি বিশেষ আকর্ষণ ছিল। সে রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করছিল আর যখনই সে কিছু চাইতো আমি তা এনে দিতাম। আমরা হাসতাম, ঠাট্টা করতাম, লুডো খেলতাম, কখনো একসাথে বসে চা পান করতাম আর আমি তার দিকে চেয়ে থাকতাম। জানি না কেন একটা সময় ছিল যখন পরিবারে এটা নিয়ে কথা উঠেছিল যে হয়তো আমার খালার সাথে আমার কিছু অদ্ভুত সম্পর্ক আছে। এই খবরটি পরিবারের একজন মহিলার বাড়া ছড়িয়ে পড়েছিল, কারণ তিনি শিক্ষিত এবং সুন্দরী ছিলেন, কিভাবে কথা বলতে হয় জানতেন, ভালো খাবার রান্না করতেন, সবকিছুই বুঝতে পারতেন। পরিবারটি তাকে খুব ভালোভাবে গ্রহণ করেছিল এবং তাকে সবসময় সম্মান করত। কিন্তু যখন তাকে নিয়ে আলোচনা হয়েছিল কেউ তার বিরুদ্ধে কিছু বলতে পারেনি, শুধু বলেছিল যে তার সাথে আমার সম্পর্কটা অন্যরকম ছিল। আপনি নিজেই ভেবে দেখুন এটা কিভাবে হতে পারে না। অনেকেই অনেক কথা বলেছিল, যদিও আন্টি সবাইকে আশ্বস্ত করেছিলেন যে আমি তার ছেলের মতো। তিনি বলতেন যদি চাচা তার মায়ের জায়গায় থাকতে পারেন তাহলে আমার রেওতা সম্ভব। আর একজন ছেলে কি তার মাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে না? এভাবে কি আমাদের বিব্রত হওয়া উচিত ছিল? লোকেরা আমাদের সম্পর্ককে ভুল বুঝেছিল, যার ফলে আমাদের একে অপরের সামনে আসা দেখা উচিত ছিল না। কিন্তু যখন আমরা মানুষ, যদি আমাদের উপর দোষ না দিত তবে হয়তো অনেক কথাই বলা হতো না। কিন্তু আমরা একে অপরকে অনেক সম্মান করতাম এবং আজও আমি তাকে একটি পরামর্শ দিয়েছিলাম যা বাস্তবায়ন করতে যাচ্ছিলাম। তাকে অভিনন্দন জানাতে গিয়েই আমি হতবাক হয়েছিলাম। জানতাম না যে এই উপদেশটি আমার জীবনকে ধ্বংস করবে এবং আমার বাড়িতে অশান্তি সৃষ্টি করবে। আমার নাম শ্রাবণ। আমার পরিবারের আমি যুবক এবং সবচেয়ে শক্তিশালী। সবাই আমাকে বিশ্বাস করত। লোকে বলতো যখনই কোনো কাজে বিয়ে হতো সব কাজ আমার হাতে তুলে দেওয়া হতো। তারা জানতো শ্রাবণ যদি কাজে মন দেয় তাহলে তা সফল হবেই। প্রত্যেক পরিবারে এরকম একজন সদস্য থাকে এবং আমার এক বোন ছিল। আমি, আমার বাবা মা এবং আমার বোন সবাই একই গ্রামে এক বাড়িতে থাকতাম। যদিও তার স্বামী আর নেই, একটা ছেলে ছিল যার নাম ছিল সাজু। সে নিজের জগতে মগ্ন থাকত। সাজু আমার থেকে ছোট ছিল। একবার আমি আমার চাচির বাড়ি গিয়েছিলাম। সেদিন আমি বললাম, চাচি তুমি এত সুস্বাদু খাবার না করেছ, আমি মুগ্ধ। তার খাবার সত্যিই অসাধারণ ছিল। এরপর থেকে আমি ইচ্ছে করেই তার বাড়িতে যেতাম, শুধু তার রান্না করা খাবারের জন্য। আমি অজুহাত খুঁজতাম যেন তার বাড়িতে খাবার খাওয়ার সুযোগ পাই। একদিন খাওয়ার পর সারা সপ্তাহ তার কথা মনে হতো। কিন্তু তো আমার মা বলতেন তোমার চাচির সাথে বেশি মিশো না। চাচা থাকলে কথাই অন্যরকম হতো। মা বোঝাতেন যখন কারো বাড়িতে বোন থাকে, কোনো লোক তার বাড়িতে যায়, কিন্তু তোমার চাচা নেই, তার স্ত্রী আর ছেলের সাথে তোমার সম্পর্ক কি? হ্যাঁ, তার ছেলে তোমার ভাই, মাঝে মাঝে দেখা করো, কিন্তু তার বাড়িতে যাওয়ার দরকার নেই। 4 ঘন্টা বসে থেকে কি লাভ? মা বলতেন আমার চাচির সাথে আমার সম্পর্ক যেন ভুলে যায়। আসলে আমার চাচা বয়সে বড় ছিলেন এবং চাচি আমার থেকে প্রায় 1-2 বছরের বড় ছিলেন। আমি বলতাম তুমি জানো, পরিবারের একজন মহিলাও বলেছিলেন আমার চাচির কট্টর শত্রু ছিলেন তোমার চাচি এবং পুরো পরিবার জানে তিনি কখনো ভালো কিছু করেননি, সবসময় অন্যের চরিত্র নিয়ে কথা বলতেন। মা বলতেন সে সাধারণ মহিলা নয়, সে তোমার চাচি। এখন আর তোমার ওখানে যাওয়া আমার ভালো লাগছে না। আমি যদি তোমাকে কিছু করতে বাধা দিই তুমি কেন আমার সাথে ঝগড়া করছো? আমি বললাম ঠিক আছে, ভবিষ্যতে এই ব্যাপারটা দেখব। আমার চাচি তখন খুব বিরক্ত ছিলেন এবং শুধু তার অনুভূতির কথাই বলতেন। তাহলে কি পরিবারের কেউ আমার চাচাকে ভালো মনে করবে না? আন্টি কখনোই জীবনে কোনো কাজ করেননি এবং শুধু তার ঘর চালাতেন। তিনি অনেক ধন সম্পদ নিয়ে বিদেশ চলে গেলেন। সবাইকে বললেন যে সেখানে গিয়ে ব্যবসায় টাকা বিনিয়োগ করবেন এবং সবার টাকা দ্বিগুণ হবে, কিন্তু সেখানে যাওয়ার পর সেই টাকাও নষ্ট হয়ে গেল। ফিরে আসার পর লোকে জিজ্ঞেস করলো কি হলো? এরপর তিনি মারা গেলেন। তার মৃত্যুর পরেও কেউ তাকে ভালোভাবে স্মরণ করেনি, কারণ তিনি মৃত্যুর আগে পুরো পরিবারকে প্রতারণা করেছিলেন। তিনি ভেবেছিলেন বাইরে গিয়ে
ব্যবসা শুরু করলে সবার উপকার হবে, তাদের দ্বিগুণ টাকা ফেরত দেবে লোকে, তাদের টাকাও পাবে এবং তাদের ব্যবসাও চলবে। কিন্তু দুর্ভাগ্যবশত ব্যবসায় ঝুঁকি ছিল এবং সবকিছু নষ্ট হয়ে গেল। আজ আন্টি আমাকে বললেন তিনি তার ছেলের সম্পর্ক দেখতে গিয়েছিলেন, কিন্তু মেয়ে পছন্দ হলে তাকেও সাথে নিয়ে যাবেন। আজকাল মেয়ে দেখলেই সবকিছু যাচাই করা হয় সবার সামনে। শ্রাবণের মৃগী রোগের আক্রমণ হয়েছিল, যা আগে কখনো হয়নি, কিন্তু হঠাৎ করেই এই সমস্যা দেখা দিল। জানতে পারলাম যে তার এপিলেপসি রয়েছে এবং আমরা জানতাম না যে কোনো মেয়েকে দেখলেই তার খিঁচুনি হয়। আগে সে নিয়মিত ওষুধ খেত, তাই ভালোই ছিল, কিন্তু আমি লক্ষ্য করলাম যখনই সে কোনো মেয়েকে দেখে তখনই এই সমস্যা দেখা দেয়। এখন এটি প্রায় হতে শুরু করেছে। সবাই বলছে তাকে বিয়ে করালে সমস্যা ঠিক হয়ে যাবে, কিন্তু কিভাবে তাকে বউ দেখাবে যখন তার সামনেই খিঁচুনি হয়? এপিলেপসি একটি জটিল রোগ। প্রথম দিকে মানুষ জানত না যে এপিলেপসির আক্রমণ প্রাণঘাতী হতে পারে। তারা ভাবত কোনো ভূত আক্রমণ করেছে। তারা বিভিন্ন অদ্ভুত পদ্ধতি ব্যবহার করত, কেউ জুতার গন্ধ শুকাত, কেউ জাদুবিদ্যা করত। কিন্তু ডাক্তারের কাছে গেলে তিনি একটি ওষুধ দেন যা প্রতিদিন খেতে হয়। যেদিন ওষুধ খাওয়া হবে না সেদিন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। চাচির বক্তব্য অদ্ভুত শোনায়। লোকে বলে এপিলেপসি আক্রান্ত ব্যক্তিকে বিয়ে করলে সে সুস্থ হয়ে যাবে, কিন্তু চাচির কথায় ঠিক যে মেয়েকে দেখেই যদি খিঁচুনি হয় তাহলে কিভাবে সে সেরে উঠবে? কোনো মেয়ে বা তার পরিবার যদি জানে যে এই রোগ আছে, তারা বিয়েতে রাজি হবে না। আমি বললাম আমার পরিচিত একজন ডাক্তার আছে, আমি তার সাথে কথা বলবো এবং প্রতিকারের উপায় খুঁজব। আমি চাচিকে সান্ত্বনা দিয়ে বললাম আমি কাল এসে রাজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি যাব, তবে মা বলেছে সেখানে না যেতে। কিন্তু কারো সাহায্য করা তো অপরাধ নয়। আমাদের সম্পর্ক কিছুটা অদ্ভুত হয়ে গিয়েছিল এবং আমরা দুজনেই ভুল বুঝেছিলাম। আমাদের চাচির কাজের ধরন ছিল এমন যে তিনি রাতে দেরি করে আসতেন। পরিবারের অভ্যাস ছিল রাতে চা পান করা এবং আমারও সেই অভ্যাস ছিল। চাচি রান্নাঘরে চা বানাতেন, আমিও সেখানে যেতাম। আমরা রান্নাঘরে দাঁড়িয়ে চা খেতাম এবং এখানে ওখানে কথা বলতাম, কিন্তু লোকে আমাদের লক্ষ্য করো যে আমরা মাঝরাতে উঠে হাসাহাসি করছি। একদিন আমরা রান্নাঘরে দাঁড়িয়ে হাসছিলাম, ঠাট্টা করছিলাম। হঠাৎ চাচা কাছ থেকে তাড়াতাড়ি ফিরে এলেন এবং দেখলেন, তিনি বললেন তোমার ছেলেকে বুঝিয়ে বলো। সেই ঘটনার পর থেকে আমাদের সম্পর্ক পরিবর্তিত হলো। তারপর সবাই আলাদা ঘর বানিয়ে নিল। যৌথ পরিবার ভেঙে গেল। যৌথ পরিবার ভেঙে যাওয়া মানে এই নয় যে পারিবারিক বিষয় ও প্রশ্ন থেকে মুক্তি পাবেন, বরং খবর পাওয়া আরও সহজ হয়ে গেল। আমি যদি চাচির বাড়িতে যেতাম তাহলে সেই খবর পুরো পরিবারে ছড়িয়ে পড়তো। কেউ না কেউ বলতো সে প্রতিদিন সেখানে যায়। এখন প্রশ্ন ছিল আমার ভাইয়ের মতো চাচাতো ভাইদের জীবন নিয়ে। সে অসুস্থ ছিল এবং তার চিকিৎসা খুব জরুরি ছিল। আন্টি ঘর চালানোর চিন্তায় খুব উদ্বিগ্ন ছিলেন। ছেলে থাকাটা খুব জরুরি ছিল। 3 বছর বয়সে না হলে 3 বছর বয়সে বাড়িতে হাজারটা কাজ ছিল যা সে নিজে করতে পারত না। মাঝে মাঝে আমি রুমের বাল্ব বদলিয়ে দিতাম, কখনো তার রেশন নিয়ে আসতাম, আর কখনো অন্য কোনো ঘরের কাজ করতাম যা সে একেবারেই করতে পারত না। এখন সে বড় হয়ে উঠছিল, কিন্তু পুরো পরিবার তাকে ঘৃণা করত এবং কেউই তাকে তাদের মেয়ের জন্য পছন্দ করত না। তাই সে তার ছেলেকে বিয়ে করাতে খুব আগ্রহী ছিল এবং তাকে সম্পর্ক বোঝাতে বলেছিল। আমি তার সাথে বন্ধুত্ব করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে খুব অদ্ভুত ছিল। নিজের জগতে ব্যস্ত থাকত, পড়ালেখায় ভালো ছিল না, কোনো কাজ করত না, এমনকি চাকরিও করত না। হয়তো এটা তার বাবা মায়ের কারণেই ছিল, কিন্তু পরিবারের সদস্যরা চাচাকেও ভালোভাবে দেখত না। আমি তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। বলো তুমি আরাম পাবে, প্রতিদিন একটা করে বড়ি খেতে হবে, এই বড়ি ছাড়া তুমি বাঁচতে পারবে না। যেমন ডায়াবেটিক রোগীর জন্য ইনসুলিন প্রয়োজন। বুঝলাম এই বড়ি তার জন্য অত্যন্ত জরুরি। ডাক্তার বললেন ধৈর্য ধরো, তোমার ছেলেকে সুস্থ হতে দাও। কিন্তু তিনি বললেন আমি অপেক্ষা করতে পারি না। আমি আজকাল আমার স্বাস্থ্য সম্পর্কে কিছুই জানি না। আমার কি হবে, তার কি হবে, তার দেখাশোনার জন্য কেউ থাকবে না। আমি বলেছিলাম আমরা মেয়েটিকে দেখতে গিয়েছিলাম। তিনি বললেন তুমিও আমার সাথে আসো। আমরা সেখানে গিয়ে বসলাম। মেয়েটিও এগিয়ে এলো। প্রথমে মনে হলো আমার চাচাতো ভাইয়ের অবস্থা ভালো আছে, হয়তো ওষুধের কাজ করছে, কিন্তু হঠাৎ তার অবস্থা খারাপ হতে শুরু করল। সবাই অবাক হয়ে গেল। মেয়েটি বলল আপনারা সেই নারীদের মধ্যে যারা মনে করেন বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, আপনারা তার চিকিৎসা করান, তারপর বিয়ের কথা ভাবুন। নিচে নামতেই আমি বললাম তুমি এটা সহজে করতে পারো, আমরা সম্পর্ক দেখতে এসেছি, তোমার মেয়েকে তুলে নিতে নয়। আমরাও সম্মানীয় মানুষ। চাচি রাগ না করতে বললেন। আমরা সেখান থেকে ফিরে এলাম। বাড়ি ফিরে মা খুব বিরক্ত হলেন, জিজ্ঞাসা করলেন আমি কোথায় ছিলাম। বললাম এক বন্ধুর বিয়েতে। মা বললেন তোমার বোনের জন্য আমি বিয়ের পর থেকে তাকে এখানে আসতে দেয় না, আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। ফোনে কথা বললেও মনে হয় কিছু লুকিয়ে আছে। যখনই কিছু জিজ্ঞেস করি বলে সব ঠিক আছে, ঈশ্বরকে ধন্যবাদ। কিন্তু আমি তার মা, বুঝতে পারি কিছু সমস্যা আছে, কিন্তু সে কিছু বলে না। আমি চিন্তিত ছিলাম। মা বললেন দিদি নিজের ইচ্ছেমতো বিয়ে করেছে, আমরা সেই লোকটাকে পছন্দ করতাম না, খুব রাগী এবং অবদ্ধ, কিন্তু বোনের পছন্দ ছিল। আমি চিন্তায় থাকি পছন্দের বিয়ে সবসময় সফল হয় না। মেয়েদের
উপর চাপ থাকে, তারা ভাবে নিজের ইচ্ছায় করেছি, সব সহ্য করতে হবে, এমনকি অত্যাচারও সহ্য করে, এভাবে চলতে পারে না। আমি বললাম আমরা তাকে সাহায্য করতে পারি। মা বললেন মেয়েরা যখন নিজের ইচ্ছায় বিয়ে করে তারা পাপ করেনি, কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা যেন তাদের ভাগ্যের কাছে ছেড়ে দিয়ে যা খুশি তাই করে। আমার সংসারে বেশ কিছু সময় কাটিয়েছি এবং দেখেছি এমন ভাগ্যপূর্ণ মহিলার জীবন কিভাবে হয়, দিনরাত কাঁদে। আমি চাই না আমার মেয়ের জীবন তেমন হোক। আমাদের পরিবারের কেউ জানত না আমার বোনের এই অবস্থার কথা, নইলে সবাই হাজারটা কথা বলতো। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম যদি কোনো বড় সমস্যা হয় আমরা সমাধান করব। আমাদের বাড়িতে আমরা জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। আমরা এই সত্যটি গোপন রেখেছিলাম এবং পরিবারের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম যে আমাদের ইচ্ছান অনুযায়ী বিয়ে হয়েছে। এই খবর শুনে আমার চাচা মন খারাপ করলেন যখন গোটা এলাকায় ছড়িয়ে পড়ল যে একটি ছেলের মেয়েকে দেখলেই অদ্ভুত খিঁচুনি হয়। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল আর এমন অনেক রোগের খবর ছড়ালো। এটাকে ইংরেজিতে ফিট বলা হয়। মানুষ এই ধরনের গল্প খুব পছন্দ করে, কিন্তু যখন এটা হয় তখন শুধুমাত্র সেই ব্যক্তি জানে কত কষ্টের। চাচি বললেন আমার ভাগ্য খারাপ, আমার সারা জীবন দুশ্চিন্তায় কাটবে। কেউ একজন পরামর্শ দিয়েছিল তার ছেলেকে বিধবা নারীর সাথে বিয়ে করাতে। আমি বললাম এতে কোনো সমস্যা হবে না, কিন্তু চাচি উত্তর দিলেন কিভাবে আমার ছেলেকে একজন বিধবার সাথে বিয়ে করতে পারি? এটা কি তার দোষ যে সে বিধবা? আমাদের উচিত তার সম্মান করা। আমার ছেলে এখনো বিয়ে করেনি, সে ছোট, সুদর্শন, মনের দিক থেকে একটু কাঁচা, কিন্তু এটা তার দোষ নয়। চাচি কাঁদতে কাঁদতে বললেন আমার ছেলের মধ্যে কোনো মন্দ নেই, সে মাদক খায় না, মিথ্যা বলে না। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম আমরা একটা সমাধান বের করব। তিনি কখনো কারো সাথে খারাপ আচরণ করতেন না, কোনো মেয়ের